তারেক রহমান দাবি করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমর্থন ও গ্রহণযোগ্যতা এমন এক পর্যায়ে পৌঁছাবে যা আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশ কি এক নতুন বৈশ্বিক উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে? একজন নোবেলজয়ী কি পারবেন একটি ভঙ্গুর অর্থনীতি আর কূটনৈতিক সংকটে পড়া জাতিকে টেনে তুলতে? সম্প্রতি তারেক রহমানের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমর্থন ও গ্রহণযোগ্যতা এমন এক পর্যায়ে পৌঁছাবে যা আগে কখনো দেখা যায়নি। কিন্তু কেন এই দাবি? এর পেছনে কি কেবলই রাজনীতি, নাকি লুকিয়ে আছে গভীর কোনো অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ? আজ আমরা উন্মোচন করব সেই নেপথ্য কারণগুলো। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নতুন শুরুর সম্ভাবনা, অন্যদিকে জরাজীর্ণ অর্থনীতি, শূন্য প্রায় রিজার্ভ আর পাহাড় সম বৈদেশিক ঋণের বোঝা। এই সংকটময় মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা এবং বিদেশি বিনিয়োগ। কিন্তু দাতা দেশ বা সংস্থাগুলো কেন আমাদের উপর আস্থা রাখবে? ঠিক এই জায়গাতেই তারেক রহমান নিয়ে এসেছেন এক মাস্টার স্ট্রোক আইডিয়া। তিনি বলছেন, বাংলাদেশের প্রয়োজন এমন এক ব্যক্তিত্বকে যার ওপর পুরো বিশ্ব চোখ বুজে ভরসা করতে পারে, আর সেই নামটির নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রশ্ন উঠতে পারে, ডক্টর ইউনূস তো কোনো রাজনৈতিক নেতা নন, তবে তাকে কেন রাষ্ট্রপতি করার কথা উঠছে? মনে রাখবেন, ডক্টর ইউনূস কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। 2006 সালে শান্তিতে নোবেল জয়, ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কারিগর এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে সারা বিশ্বে তার যে সম্মান, তা বাংলাদেশের আর কারও নেই। তারেক রহমানের বিশ্লেষণ অনুযায়ী, ডক্টর ইউনূস যখন রাষ্ট্রপ্রধান হিসেবে কোনো দেশে সফরে যাবেন, তখন তাকে কেবল একজন রাষ্ট্রপতি হিসেবে নয়, বরং একজন বিশ্ববরেণ্য দার্শনিক ও মানবতাবাদী নেতা হিসেবে স্বাগত জানানো হবে। তিনি যখন বিনিয়োগের কথা বলবেন, বিশ্ব নেতারা তা গুরুত্ব দিয়ে শুনবেন, কারণ তার সততা ও যোগ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে কোনো প্রশ্ন নেই। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়, এর পেছনে রয়েছে সুদূর প্রসারী ভূরাজনৈতিক হিসেব। গত 15 বছর ধরে আমেরিকার সাথে বাংলাদেশের যে টানাপোড়েন চলছিল, তা কারও অজানা নয়। মানবাধিকার লঙ্ঘন আর গণতন্ত্রের সংকটের কারণে ওয়াশিংটন ঢাকার উপর নানা নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগ করেছিল। তারেক রহমান অত্যন্ত সুকৌশলে পয়েন্ট আউট করেছেন যে ডক্টর ইউনূস আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সেখানে তিনি চরমভাবে সম্মানিত। হার্ভার্ডের ডিগ্রি থেকে শুরু করে আমেরিকান কংগ্রেসের সংবর্ধনা সবই তার ঝুলিতে। তিনি রাষ্ট্রপতি হলে হোয়াইট হাউসের সাথে বাংলাদেশের বরফ জমা সম্পর্ক মুহূর্তেই উষ্ণ হয়ে উঠবে। একইভাবে ইউরোপীয় ইউনিয়ন, যারা বাংলাদেশের বাজারের বড় বাজার, তারাও ডক্টর ইউনূসকে আইকন মনে করে। ফলে জিএসপি প্লাস সুবিধার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সুবিধা পাওয়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। তারেক রহমানের এই বক্তব্যের পর কেবল পশ্চিমা বিশ্ব নয়, বরং জাপান এবং চীনের মতো এশিয়ার পরাশক্তিগুলোর সমীকরণও বদলে যেতে শুরু করেছে। জাপান বাংলাদেশের পরম বন্ধু, আর সেখানে ডক্টর ইউনূস অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে চীন, যারা বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, তাদের সাথেও ডক্টর ইউনূসের চমৎকার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তারেক রহমানের মতে, ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ চীন ও পশ্চিমের মধ্যে এক চমৎকার ভারসাম্য বজায় রাখতে পারবে। এমনকি ভারতের সাথে যে জটিল কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, সেখানেও ইউনূস হতে পারেন তুরুপের তাস। ভারত হয়তো বর্তমান সরকারকে কিছুটা সন্দেহের চোখে দেখছে, কিন্তু ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সাথে বৈরী আচরণ করা দিল্লির জন্য অসম্ভব হয়ে পড়বে, কারণ তার গায়ে আঁচ লাগলে বিশ্ববিবেক ভারতের দিকে আঙুল তুলবে। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয় যখন আমরা অর্থনৈতিক সংস্থাগুলোর দিকে তাকাই। বিশ্বব্যাংক, আইএমএফ কিংবা এডিবি, এরা যখন কোনো দেশকে ঋণ দেয়, তখন তারা দেখে সেই দেশে সুশাসন আর স্বচ্ছতা। ডক্টর ইউনূস নিজেই যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক, সেখানে এই সংস্থাগুলো বাংলাদেশকে ঋণ দিতে দ্বিধা করবে না। অর্থমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে ইতোমধ্যে বিদেশি কূটনৈতিকরা ডক্টর ইউনূসের অবস্থান নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারা স্পষ্ট করে দিয়েছেন, ইউনূস সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে থাকলে বাংলাদেশের ক্রেডিট রেটিং বেড়ে যাবে এবং বিদেশি বিনিয়োগ আসবে স্রোতের মতো। তারেক রহমান এখানে একটি চমৎকার তুলনা টেনেছেন। তিনি নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিয়েছেন। 1994 সালে ম্যান্ডেলা যখন দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেন, তখন বিশ্ব তাকে বিশ্বাস করেছিল বলেই দেশটিতে বিনিয়োগের বন্যা বয়ে গিয়েছিল।
কোফি আনান যখন ঘানায় ফিরেছিলেন তখন ঘানার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল। তারেক রহমানের দাবি ডক্টর ইউনূস হবেন বাংলাদেশের জন্য সেই গ্লোবাল আইকন যা জাতীয় পরিচয়কে বিশ্বমঞ্চে নতুন করে সংজ্ঞায়িত করবে। কিন্তু একজন রাজনীতিবিদ হয়ে তারেক রহমান কেন নিজের দলের কাউকে বাদ দিয়ে ডক্টর ইউনূসকে এই পদে দেখতে চাইছেন? এখানেই তারেক রহমানের রাজনৈতিক দূরদৃষ্টি ফুটে উঠেছে। তিনি নিজেই বলেছেন, আমি জানি রাজনীতিতে অনেকে বলবে বিএনপি বা জামায়াত থেকে রাষ্ট্রপতি হওয়া উচিত, কিন্তু আমি দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখি। তার এই বক্তব্য প্রমাণ করে যে তিনি কেবল ক্ষমতা নয়, বরং দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সমৃদ্ধি চাইছেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো তার এই চিন্তাকে স্মার্ট এবং বুদ্ধিমত্তাদীপ্ত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। বিবিসি, সিএনএন এবং আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বলছে ইউনূস হতে পারেন পূর্ব ও পশ্চিমের সেতুবন্ধন। তবে গল্পের মোড় এখনও বাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। সাধারণ মানুষের বড় একটা অংশ একে স্বাগত জানালেও কিছু মহলে সংশয় রয়েছে। তারা প্রশ্ন তুলছেন, ডক্টর ইউনূস কি আদৌ এই রাজনৈতিক গুরুদায়িত্ব নিতে রাজি হবেন? আর তিনি যদি রাজি হন, তবে কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব? কিন্তু বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের টিকে থাকার জন্য ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কোনো বিকল্প নেই। এটি কেবল একটি রাজনৈতিক কৌশল নয়, এটি একটি অর্থনৈতিক ও কূটনৈতিক নিরাপত্তার কবচ। পরিশেষে বলা যায়, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার এই প্রস্তাব বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে পারে। এটি হবে আন্তর্জাতিক সমর্থনের যুগ, উন্নয়নের যুগ এবং সমৃদ্ধির যুগ। তারেক রহমানের এই দূরদৃষ্টি চিন্তাধারা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে এক মাথা উঁচু করা অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ইউনূস কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আর যদি তিনি রাজি হন, তবে কি সত্যিই ফিরে আসবে সেই কাঙ্ক্ষিত আন্তর্জাতিক সমর্থন? উত্তর দেবে সময়। কিন্তু এই মুহূর্তে এটাই বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সম্ভাবনাময় সমাধান। বাংলাদেশের ভবিষ্যতের এই চাবিকাঠি এখন কার হাতে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।